অনেকদিন যাবত আমি লেখালেখির সাথে যুক্ত নেই। ফেসবুকের সুবাদে অনেকেই জানেন যে বহুদিন ধরে আমি একটা অসুখে ভুগছি। আমি এটা নিয়ে ছোট ছোট কিছু লেখা পোস্ট করেছি এবং ফেসবুকের বন্ধু বান্ধব, পরিচিত যারা লেখক নন, অন্যভাবে আমার সাথে যুক্ত, প্রত্যেকে আমার জন্য প্রার্থনা করেছেন, শুভকামনা করেছেন। আমি তাদের প্রত্যেকের কি বলবো, ধন্যবাদ দিয়ে ছোট্ট করব না, কিন্তু ডাক্তারের চিকিৎসা সব কিছু মিলে অনেক ভালো আছে। আমি একটা ম্যারাথন চিকিৎসা চলছে, আশা করি পুরোটাই আমি কাটিয়ে উঠতে পারবো। যেহেতু আমি অনেক দিন ধরে কোনো রকম লেখালেখির সাথে যুক্ত নই, আপনারা বিশেষত আমার পাঠকেরা ভীষণভাবে চাইছে আমি আবার লেখাতে ফিরে আসি। আমি নিজেও চাইছি। এখন অ্যাকচুয়ালি আমরা যারা লিখি, ছোট থেকে আমাদের ভেতরে যাদের লেখা থাকে, তারা একটা সময় পরে বুঝতে পারে যে আমাদের লেখা ভিন্ন আর কিছু নেই। আমিও তো এরকম বুঝতে পেরেছি। এখন আমি চাইবো আপনারা আমার ওরকম ভাবে পাশে থেকে আমাকে লেখার জন্য উদ্বুদ্ধ করুন। প্রত্যেকের লেখার শুরুর একটা জার্নির একটা প্রথম থাকে। আমারও ছিল। আমার মনে আছে 2003 সালে আমি তখন উত্তর দিনাজপুর থাকতাম। হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে, ল্যান্ড ফোনে। তখন তো মোবাইলের অতটা ছিল না, আমরা কোয়ার্টারে থাকতাম। সেখানে একটা ফোন আসে, বলে আমি উবুদশ প্রকাশনী থেকে বলছি, সিদ্ধার্থ চৌধুরী। আমি তখন কাউকেই চিনতাম না, লেখালেখির জগতে কাউকেই চিনতাম না। খুব ছোট থেকে লিখিস, তখন প্রথম লিখেছিলাম আমার মনে আছে, আমি তখন ক্লাস 7-এ পড়তাম এবং লেখাটা ছাপাও হয়েছিল বসিরহাটের একটা ছোট পত্রিকাতে। ছোট বলবো না, সেটা আমার জীবনের সব থেকে বড় পত্রিকা, যেহেতু আমার প্রথম লেখাটা তারা ছেপেছিল। আমি কে সিদ্ধার্থ বুঝতে পারছিলাম না। তখন উনি আমাকে বললেন যে আমি আপনার একটা বই করতে চাই। আমার কিছু লেখা জমেছিল, কিন্তু আমার বই হবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কারণ আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ডে 14 পুরুষের লেখক হব বা লেখা সংক্রান্ত কিচ্ছু নেই। কিন্তু আমার ভেতর আমি নিজে একটা আইডেন্টিটি তৈরি করব, আমার পরিচয়ে আমি বাঁচব। আমার সারনেমটা আমার পরিচয় নয়, সেটা বিয়ের আগে বা বিয়ের পরে কোনোটাই নয়। এটা আমি ভীষণভাবে চেয়েছিলাম। আমার বিশ্বাস হচ্ছিল না যে আমার সত্যিকারের একটা বই হবে। তো উনি তখন বললেন, আমি মালদা বইমেলাতে আসছি, আপনি একদিন আসুন, আপনার লেখাগুলোকে নিয়ে আমাকে দিয়ে যান। আমি তখন খুঁজতে বসলাম যে কি কি লেখা আমার আছে। এরকম করে করে 25টা গল্প খুঁজে পেলাম। একটা ফাইল করে আমি মালদা বইমেলায় গেলাম। ওনার সাথে আমার দেখা হলো। দেখা হওয়ার পরেই সিদ্ধার্থ দা ছুটে এসে আমার মাথায় হাত রেখে বলল, তুমি? তার কিছুক্ষণ করে বলল, চল চা খেয়ে আসি। এইভাবে আমার সিদ্ধার্থদার সাথে আপনি তুমি ধুয়ে চলে আসলাম। তারপরে অসিতদার সাথে পরিচয় হলো। অসিতদা যে কি অসাধারণ একজন মানুষ,
যারা জানেন তারা জানেন, একটা অদ্ভুত ধরনের মানুষ, ভেতরে একটা মানে স্নেহের ফল্গুধারা বলে না, সেই বয়ে যাচ্ছে, অথচ বাইরেটা কেমন একটু কঠিন কঠিন পাথর পাথর। যাই হোক, উপদর্শ আমাকে একটা অদ্ভুত স্বীকৃতি দিল। আমার একটা গল্প ছিল উত্তর দিনাজপুর জেলার একটা প্রথাকে কেন্দ্র করে। ওখানে এই প্রথাটাকে বলে জালাঙ্গির গান কিংবা হুদুমদাই। ওখানে যখন অনেক অনেক দিন বৃষ্টি হয় না, জমি পুরো পাথরে হয়ে যায়, একটা অন্ধকার রাত্রে, অমাবস্যার রাত্রে সাধারণত নির্জন কোনো জায়গাতে আদিবাসী মেয়েরা বিশেষত গিয়ে বস্ত্রহীন হয়ে নাচ করে, গান করে। এই নাচ গানের মাধ্যমে তারা বর্ষার দেবতাকে ডাকে বৃষ্টির জন্য। তো এই প্রথাটাকে জেনে আমার ভেতরে একটা অদ্ভুত মানে আলোড়ন সৃষ্টি করেছিল। আমি তারপর একটা গল্প লিখেছিলাম, জালাঙ্গির গান কিংবা গোখরো সাপের ভয়। এই গল্পটার নাম কারণেই আমার এই বইটির নাম দিয়েছিল সিদ্ধার্থদা, জালাঙ্গির গান কিংবা গোখরো সাপের ভয়। এই হচ্ছে সেই বইটি, আমার প্রথম বই, প্রথম গল্পের বই, 25টি গল্প নিয়ে প্রথম গল্প। আমি গল্পটা তো পুরো শোনানো সম্ভব নয়, একটু একটু পড়ছি। আমার মনে হয় যারা আমার পাঠক তাদের শুনতে খারাপ লাগবে না। এই গল্পটার সাথে একটা প্রেক্ষাপট আছে। তখন মণিপুরের উত্তাল, মানে মণিপুরের সেই মনোরমা থাঙ্গামের বিভৎস হত্যা হয়েছিল, আসাম রাইফেলস বর্বচিত কাজ করেছিল, সেই ঘটনাটার সাথে সম্পৃক্ততা আছে এই গল্পটার মধ্যে। এবং সেখানে একজন কম বয়সী বিডিও এসেছিল, তার নতুন মানে সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে, যে কিনা নগর কেন্দ্রিক মানসিকতার মানুষ, তাকে কেন্দ্র করে এই তিনটে আবর্তে আবর্তিত এই গল্পটি। আজকের বিশেষ বিশেষ খবর, মণিপুর আজও উত্তাল। অসম রাইফেলসের বর্বরচিত অত্যাচারের বিরুদ্ধে মণিপুরের সংগঠনগুলি প্রতিবাদ জানিয়েছে। মনোরমা থ্যাঙ্গামের মৃত্যুর প্রতিবাদে চিত্রাঙ্গদা দেশের বীর রমণীরা নিজেদের সমস্ত পোশাক খুলে ফেলে পুলিশের ব্যারাকের সামনে ফেস্টুন হাতে স্লোগান দিচ্ছে, ইন্ডিয়ান আর্মি রেপ আস। দীপকের মুখ থেকে বেরিয়ে আসে স্ট্রেঞ্জ। মিঠু গ্লাসটা নামিয়ে রেখে বলে, ছি, ভালগার। তা মাঝখানে একটু অংশ শোনালাম। আর একটু পড়ছি। 7টা বেজে গেছে। মিঠুকে যত পারা যায় ঘরের কাজ একটু সাহায্য করা দরকার, বেচারি ঠিক পেরে ওঠে না। তবু তো আগেই উঠে গেছে বিছানা থেকে। ঠিক কাজের মাসি আজ সকালে কি আসবে? মোটর কালীবাড়ির সকালবেলা দুধিয়াদের উদ্দেশ্যে হাঁস বলি দেওয়া হয়েছে। ওইসব না দেখে কি আসবে? দীপক একটু মনে করতে চেষ্টা করে শেষ কবে হাঁসের মাংস খেয়েছে। বনগাঁয় ভার্গবীদের বাড়ি হঠাৎ করে গিয়েছিল দীপক। ভার্গবী বেশ কদিন ইউনিভার্সিটি না আসায়। ভার্গবীদের একটা রাজহাঁস ছিল, সেটাই রান্না হয়ে গেল সেদিন। ভার্গবীর জ্বরও ভালো হয়ে গেল দীপককে দেখে। ছোট্ট একটা শ্বাস ফেললো দীপক। রান্নাঘরে মিঠু নেই, তাহলে বোধহয় বাথরুমে। পুরোনো দিনের কোয়ার্টারের জন্য বাথরুমটা কোয়ার্টার সংলগ্ন না হয়ে ছোট্ট উঠোনটার ওপারে। তবে আধুনিক সুখ সুবিধা সবই আছে, শাওয়ার হ্যান্ড, শাওয়ার, গিজার, কোমোড। রান্নাঘরে গিয়ে চাটা বানিয়ে ফেললো দীপক।
বারান্দায় এসে দেখে খবরের কাগজ দিয়ে গেছে। কাগজের প্রথম পৃষ্ঠা জুড়ে মণিপুরের সেই সব প্রতিবাদী মায়েদের নিরাভরণ দাবি, ইন্ডিয়ান আর্মি রেপাস। দেখি মনটা খারাপ হয়ে গেল। মোটর কালী মন্দির থেকে উলুধ্বনি ভেসে আসে। ঠিক সেই সময় 3-4টে লোক লাঠি সোটা হাতে দৌড়তে দৌড়তে কোয়ার্টারের উঠোনে এসে উপস্থিত হয়। বাবু, সাপ ঢুকেছে, গোকরা সাপ, হুই ঘরে ঘুলঘুলিতে। আটকে উঠে লাফিয়ে উঠোনে আসে দীপক। মুখ উঁচু করে দেখে, বাথরুমের দিকে তাকায়। ভেন্টিলেটরের এপাশে বিগত খানেক সরু ছাই রঙা ল্যাস দেখা যাচ্ছে, একটু একটু দুলছে। দীপকের আত্মস্বরে চিৎকার করে ওঠে, মিঠু বেরিয়ে এসো, বেরিয়ে এসো মিঠু। ভেন্টিলেটর দিয়ে বাথরুমে সাপ ঢুকেছে মিঠু, গোকুল সাপ। খোলা শাওয়ারের নিচে সমস্ত পোশাকের মুক্তি দিয়ে চোখ বন্ধ করে নিজেকে ভিজিয়ে দিচ্ছিল মিঠু। চিৎকারটা কানে আসতেই চোখ মেলে দ্রুত। মাথার উপরে শাওয়ারটাকে পেঁচিয়ে হিসানি গোকরো সাপের। দীপকের গলার স্বর বিকৃত হয়ে যায়। মিঠু, চিটকিনি খুলে তাড়াতাড়ি বেরিয়ে এসো। ক্ষিপ্র হস্তে চিটকিনি খুলে কোনো রকমে ছুটতে বেরিয়ে এসে মিঠু। সম্পূর্ণ নিরাভরণ, নিরাবৃত, জলসিক্ত উলঙ্গ যুবতী নারী। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শুধু একটা ভয়, টিকটিক করে কাঁপছে, গোকরো সাপের ভয়। মোটর কালী মন্দিরে খুব জোরে জোরে ঢাকে কাঠি পড়ে। দুধিয়াদের উদ্দেশ্যে প্রথম বলিটা বোধহয় হয়ে গেল। দীপক হাতে ধরা খবরের কাগজের প্রথম পাতাটা দিয়েই কোনো রকমে জড়িয়ে দেয় মিঠুকে। অনাবৃত বিনন্নত বুকের উপর মনোরমা থ্যাঙ্গামের দেশের মায়েরা, যারা কিনা বলতে পেরেছিল ইন্ডিয়ান আর্মি রেপাস।